হ্যালো দর্শক, সবাই কেমন আছেন? নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে চলে এসেছি আমার বহুল প্রতীক্ষিত এই চিড়িয়াখানায়। বহুল প্রতীক্ষিত কেন, এটি একটু পরে বলছি। শুরুতেই তাহলে টিকিট কাউন্টারটা থেকে একটু সাধারণ এন্ট্রির টিকিটটা কিনে নিই। সাধারণ এন্ট্রির জন্য তো সবাইকেই টিকিট নেওয়া লাগে, তবে কিছু স্পেশাল অ্যাট্রাকশন আছে, সেগুলো দেখার জন্য আপনাদের আলাদা করে টিকিট নেওয়া লাগবে। তবে সেটা আপনারা সেই জায়গাতে যেয়েও কিন্তু নিতে পারবেন। আরেকটা মজার ব্যাপার হলো, আপনারা যদি বুধবার করে আসেন তাহলে সবার জন্য এই সাধারণ এন্ট্রিটা কিন্তু ফ্রি, কিন্তু এই স্পেশাল অ্যাট্রাকশনের জন্য তখনও আপনাদের টাকা দিয়েই টিকিটটা নেওয়া লাগবে। তবে টিকিট কাউন্টার থেকে জানা গেল আজ নাকি বেশিরভাগ স্পেশাল অ্যাট্রাকশনই মেনটেনেন্সের জন্য বন্ধ। যাই হোক, আস্তে আস্তে ভেতরে ঢোকা যাক। তো শুরুতে ঢুকতেই চোখে পড়লো এই বন্য ষাঁড়ের দল। বন্য ষাঁড় হলেও এদের দেখে কিন্তু মনে হচ্ছে খুবই নিরীহ শান্ত প্রকৃতির, নির্বিকারভাবে বসে আছে। আর দর্শনার্থীদের বোঝার সুবিধার জন্য সামনেই এদের সমস্ত ডিটেলস দেওয়া আছে। এরপরেই আছে ওয়ার্ল্ড অফ বার্ডস। চলুন পাখির রাজ্যটা থেকে একটু ঘুরে আসি। ও মাই গড, ঢুকে যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। সত্যি বলতে শুরুতেই যখন ঢুকছিলাম মনে মনে ভাবছিলাম হয়তো ভিতরে ঢুকে অনেক ধরনের পাখি দেখতে পাবো, কিন্তু খাঁচায় বন্দি। তবে এই ভাবনায় দেখছি গুড়ে বালি। ভেতরে ঢুকে মনে হচ্ছে সত্যি যেন কোনো এক বনে চলে আসছি, যেখানে শুধু রং বেরঙের পাখি আর পাখি, আর থাকছে তাদের সুমধুর কিচিরমিচির। দাঁড়ান আপনাদেরকেও একটু শোনাই। কি অপূর্ব এই কলরব, তাই না? একটা মুক্ত আকাশ দিতে না পারলেও চারপাশের পরিবেশটা এত সুন্দর করে তাদের জন্য তৈরি করা হয়েছে যেন ওই পাখিদের কখনো ফিল না হয় তারা বন্দী হয়ে আছে। ভেতরে ঢোকার পর থেকে যতই চারপাশ দেখছি ততই অবাক হচ্ছি, মুগ্ধও হচ্ছি যে মানুষ চাইলে কি না করতে পারে। এত অপূর্বভাবে সব কিছুই পাখিদের জন্য তৈরি করেছে, যা সত্যিই অভাবনীয়। চোখের সামনে এত এত প্রজাতির পাখি দেখতে পাচ্ছি, যাদের কিছু হয়তো আগেও কোথাও না কোথাও দেখেছি, তবে বেশিরভাগই আমার অদেখা। আরেকটা মজার জিনিস দেখতে পেলাম যে তারা নিজেরা বাহিরে কৃত্রিমভাবে একটা ইনকিউবেটর তৈরি করেছে, যেখানে পাখির ডিমগুলোকে কৃত্রিমভাবে তা দিয়ে ফোটানো হয়। এই যে এগুলো সবই কিন্তু আসল পাখির ডিম। প্রথমে আমারও কনফিউজড মনে হচ্ছিল, কিন্তু দেখলাম যে না, এগুলো আসল। জুটা আসলে এত বড় যে এর এক মাথা থেকে আরেক মাথা খুঁজে পাওয়াই মুশকিল। আমরা গেট বি দিয়ে ঢুকেছি, আর আমার মনে হয় এই দিকটায় পাখির পরিমাণই বেশি, তাই যেদিকে যাচ্ছি শুধু পাখি আর পাখি। এখন দেখতে পাচ্ছি এই ফ্লেমিঙ্গো পাখিটা, এত ভাইব্রেটিং একটা কালার, খুবই নজর কাটছে, তাই না? এই সরু সরু পাগুলো দেখে আমার বারবার মনে হচ্ছে এই শুকনা শরীরটার ভার নিতেও মনে হয় এদের কষ্ট হচ্ছে। এবার খুঁজে পেলাম এই পেঙ্গুইনগুলোকে। খুব শখ ছিল টুকটুক করে এরা হেঁটে বেড়াবে তা দেখব, কিন্তু আজ হয়তো এদের হাঁটার মুড নেই। সবগুলো পেঙ্গুইন শুধু সাঁতরেই বেড়াচ্ছে। যাই হোক, কি আর করার, মনে হয় এদের সাঁতার দেখেই আজকে চলে যেতে হবে। দেখা মিলল নাম না জানা আরও কিছু পাখির। মনে হচ্ছে তারা বেশ আনন্দেই আছে। পুরোপুরি ঠান্ডা পড়ার আগে তারাও হয়তো এই ওয়েদারটাকেও উপভোগ করে নিতে যাচ্ছে। এবার বলি, শুরুতেই যে বললাম বহুল প্রতীক্ষিত, সেটা কেন? আসলে এখানে আসার পর থেকে বেশ কয়েকবারই চেয়েছিলাম চিড়িয়াখানা ঘুরব, কিন্তু কোনো না কোনো কারণে আজ পর্যন্ত হয়েই ওঠেনি। আরেকটা সবচেয়ে মজার ব্যাপার হলো, আভিয়ানের বাবা এত বছর এখানে থাকার পরেও তারও কখনো সুযোগ হয়নি চিড়িয়াখানা আসার। তাই শুধু আভিয়ান না, আমাদের জন্য এটা কিন্তু ফার্স্ট ভিজিট অ্যাট জু। আর ব্যাপারটা কিন্তু আমাদের নিজেদের জন্য খুব বেশি এক্সাইটিং। এই পুরো চিড়িয়াখানাটাতেই এত এত কাঠবিড়ালি ঘোরাঘুরি করছিল, আর ভয়ও পায় না। এই যে দেখেন, রাস্তার মাঝখানে এসে দাঁড়িয়ে পড়েছে। এবার দেখা যাক এই মাদাগাস্কার প্রজাতির প্রাণীগুলোকে। আর এদের একটা বিশেষত্ব হচ্ছে, শরীরের চাইতেও অনেক লম্বা হয় এদের লেজ, আর চেহারাটা হয় একটুখানি। ব্যাপারটা কিন্তু বেশ কিউট। আমার আসলে যা দেখছি তাই ভাল লাগছে মনে হয়। নিউ ইয়র্কে আলাদা করে একটা অ্যাকোরিয়াম আছে, তাই দেখছি জুতে খুব একটা বেশি মাছের কালেকশন নেই।
তো যাই হোক, আমি তো এই মাছগুলোকে দেখে এতটাই বেশি বিমোহিত হয়েছিলাম যে এইদিকে যে একটা ক্রোকোডাইল মানে কুমির লেজ বের করে আছে, আমি আসলে টেরই পাইনি। হঠাৎ করে চোখ পড়ে মনে হলো যে এটা হয়তো বা নকল কিছু একটা। পরে দেখছি ও মা না, ইটস রিয়েল। আমার আসলে ছবিতেও কুমির দেখলে ভয় লাগে, তো এতটা কাছ থেকে কুমির দেখে গাটা কেমন যেন ভয়ে ঝিমঝিম করছিল। তো তাড়াতাড়ি ওখান থেকে বেরিয়ে পড়লাম। ওখান থেকে বের হতে না হতেই দেখি এদিকে একটা অজগর। এটা দেখে তো আমার অবস্থা আরও খারাপ, মনে হচ্ছে এই বুঝি বেরিয়ে পড়বে। এত ভয়ঙ্কর ভয়ঙ্কর জিনিস দেখার পর এবার খুব কিউট কিউট জিনিস দেখার পালা। তার মধ্যে শুরুতেই আছে এই যে অসম্ভব ইউনিক একটা কচ্ছপ। আমি এর আগে কখনো এই ধরনের কচ্ছপ দেখিনি। এত স্লো এরা হাঁটছিল যেন সত্যি কচ্ছপের হাঁটা, কিন্তু এতটা অপূর্ব এদের শেলটা আমি কিন্তু এর আগে কখনো এইরকম কচ্ছপ দেখিনি। তার সাথে সাথে এই যে পাখি, ক্যামেরায় বন্দি করতে পারছি কতটুকু আমি জানি না, কিন্তু কাছ থেকে এত ছোট পাখি আমি কখনোই দেখিনি। আর এই যে প্রাণীটা উঁকি মারছে, যদিও আমি এটার নাম জানি না, কিন্তু কাঠবিড়ালির মতো কিছুটা দেখতে অসম্ভব কিউট। আর এই কচ্ছপগুলো হচ্ছে স্পাইডার টর্টয়েস। মাকড়সার জালির মতো এদের পিঠের গড়নটা হওয়ার কারণেই এদের এই নাম দেওয়া হয়েছে। খুবই ছোট ছোট দেখতে, আর একই রকম দেখতে মনে হলেও প্রত্যেকটা কচ্ছপই কিন্তু একটা থেকে আরেকটা আলাদা, তাই এদের নামও ভিন্ন। কত কত প্রজাতির প্রাণী যে চারিদিকে দেখতে পাচ্ছি, কোনোটা ক্যামেরা বন্দি করতে পারছি তো পারছি না। আর এদিকে দেখতে পাচ্ছি একটি বিরল প্রজাতির মাছ। এদের গায়ের রংটা আমাদের কই মাছের মতো দেখতে মনে হলো, আমি আসলে এটার নামটা জানি না। ওখান থেকে বেরিয়ে চোখে পড়লো এদেরকে। দূর থেকে মনে হচ্ছিল হয়তোবা ডলফিন, তবে কাছে এসে দেখলাম এটা সি লায়ন। এটার আসলে বাংলা একটা নামও আছে, অনেকে হয়তোবা জানেন, কিন্তু আমার এই মুহূর্তে মনে পড়ছে না। তবে ডলফিনের মতো এদের কিছুটা কর্মকাণ্ড, সারাক্ষণ হেলতে দুলতে থাকে, মানে খুবই এক্সাইটিং একটা প্রাণী। এবং আশেপাশের মানুষজনও দেখছি খুব উপভোগ করছে। আমারও কিন্তু এদের দেখতে ভালোই লাগে। এই যে আরেকটা কাঠবিড়ালিকে ক্যামেরা বন্দি করতে পেরেছি। আসলে এত এত কাঠবিড়ালি চারিদিকে ঘোরাঘুরি করছে, সবগুলো তো তোলা যাচ্ছে না, তবে এরা এত মানুষ দেখেও সহজে ভয় পায় না। কোনোটা কাছে আসছে, কোনোটা একটু দৌড়ে পালাচ্ছে, তবে বেশ ভালোই লাগছে এদেরকে দেখতে। চারিদিকটা এত সুন্দর সবুজে ঘেরা, কয়টা দিন পরে সব কিছু কেমন কেমন যেন হয়ে যাবে, পাতা ঝরে যাবে। ফাইনালি দেখা মিলল একটা গন্ডারের। এত বড় একটা প্রাণী দূর থেকে বোঝা যায় না, কিন্তু যেই কাছে আসা শুরু করলো মনে হলো যে ও মাই গড, কি বিশাল। সাথে সাথে দেখছি এদের একটা সঙ্গিনীও আছে ওই যে দূরে, সেও এখন আমাদের সাথে দেখা করার জন্য আসবে। ইউজুয়ালি এরা নাকি ঘরের ভেতর থাকে, তবে আজকে বাইরের ওয়েদারটা ভালো থাকার জন্য মনে হয় এদেরও বাইরে হাঁটাহাঁটি করতে মন চাচ্ছে। আশপাশটা ঘুরে ঘুরে দেখতে দেখতে চোখে পড়লো এই জু সেন্টারটার। শুরুতে ভেবেছিলাম এটা হয়তো বা সুভিনিয়ার স্টোর টাইপের কিছু একটা হবে, পরে দেখলাম যে না, সবচেয়ে বিরল প্রজাতির সরীসৃপ প্রাণী যেগুলো আছে সেগুলোকে তারা এই জু সেন্টারটাতে রেখেছে। অন্যান্য প্রাণীদের মতো এদেরও কিন্তু শুরুর দিকে সমস্ত ডিটেলস দেওয়া আছে, এদের উৎপত্তি স্থল, কোথায় থাকে, কীরকম পরিবেশে থাকতে পছন্দ করে, কি খায়, সমস্ত কিছু। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, ওই জায়গাটাতে ধরে আপনারা বুঝতে পারবেন যে এদের বডি টেক্সচারটা আসলে কেমন। আমার যদিও সাহস হয়নি, তাই আমি ধরিও নি। তবে সত্যি আমি এদের যত দেখছি তত অবাক হচ্ছি, মুগ্ধ হচ্ছি যে এত সুন্দর করে একটা চিড়িয়াখানাকে যে সাজানো যায়, আমার সত্যি কখনো কল্পনাতেও আসেনি। আর এটা যদি না দেখতাম আমি কখনো বিশ্বাসও করতাম না। প্রত্যেকটা প্রাণীকে তারা যে কী পরিমাণ যত্ন সহকারে রেখেছে তা এই চারপাশ দেখলেই বোঝা যায়। আর ওই যে বললাম, এই জায়গাটাতে এত বিরল বিরল প্রজাতির প্রাণীগুলোকে রেখেছে যেগুলোকে আমি কখনো টিভিতেও দেখিনি। আর এই জু সেন্টারের ভেতরেই একটা জায়গা আছে, সেখানে নাকি ওই গন্ডারগুলোও থাকে, তাই তারা বাইরে গন্ডারের এত বড় স্ট্যাচুটাও রেখেছে।
এবার আসি পৃথিবীর সবচেয়ে বৃহত্তম এবং প্রাচীনতম কচ্ছপ দেখতে। এই যে কচ্ছপটা দেখতে পাচ্ছেন, এর বয়স 100 বছরেরও বেশি এবং আকার আর ওজনে অন্যান্য যে কোনো কচ্ছপের চাইতে এটা সবচেয়ে বড়। এটার ওজন 350 থেকে প্রায় 800 পাউন্ড পর্যন্ত হতে পারে, অর্থাৎ প্রায় 350 কেজিরও বেশি। আর 400 বছরেরও বেশি সময় এরা বাঁচতে পারে। জুয়ের ভেতর দেখলাম বেশ কয়েকটা গিফট শপ আছে। তো এই গিফট শপটার কাছে যেতে ওরা বলল যে ওরা এখন বন্ধ করে দিবে, বাট পাশের এই বড় শপটা নাকি খোলা। তো আমরা এই শপটাতেই ঢুকে পড়লাম দেখার জন্য যে ভেতরে কী আছে। অনেক কিছু দেখলাম যে ভেতরে আছে। অন্যান্য জায়গার তুলনায় এই গিফট শপের ভ্যারাইটি কিন্তু অনেক বেশি এবং সবগুলো সফট টয়েস আর অন্যান্য গিফট আইটেমও এত সুন্দর এবং আমার মনে হয়েছে যে গিফট শপের প্রাইস অনেক বেশি থাকলেও সেই তুলনায় ওদের প্রাইসটা অনেকটাই রিজনেবল। গিফট শপটা আসলেই বেশ বড় হওয়ায় চারিদিক খুব ভালো মতো দেখতে যেয়ে বেশ খানিকটা সময় পার হয়ে গেল, কারণ অনেক জিনিস আশেপাশে আছে। গিফট শপ থেকে বেরিয়ে চোখে পড়লো এনাকে, ধীরে ধীরে আমাদের দিকে এগিয়ে আসছে। আসলে কাছ থেকে যে কখনো এইভাবে করে ময়ূরকে দেখতে পাবো এটাও যেন আমার ভাবনার অনেক বাইরে ছিল। আজ যে কত ধরনের এক্সপিরিয়েন্স নিজের সাথে গ্যাদার করে নিয়ে যাচ্ছি। আর আবিয়ানকেও দেখছি, সে খুব মনোযোগ সহকারে ওকে দেখছে, ভয়ও পাচ্ছে না। এরপরে দেখলাম বাচ্চাদের এন্টারটেনমেন্টের জন্য এরা একটা ব্যবস্থা রেখেছে। ব্যাপারটা কিন্তু খুবই ভালো, বাচ্চারাও একটু এন্টারটেইন হলো। সামনেই তো হ্যালোউইন, তাই তাকে মাথায় রেখেই এই ধরনের সাজ। এই দিকটাতে দেখলাম প্রজাপতি রেখেছে, তবে আমাদের ঢোকার সুযোগ হয়নি, কারণ হাতে সময় কম এবং দেখার জিনিস আরও অনেক বাকি। তাই ভাবলাম অন্য কোনো একটা সময় এসে দেখব। আশেপাশে এত প্রাণী যে কোনটা রেখে কোনটা দেখব বুঝে উঠতে পারছিলাম না। এই যে প্রাণীটা, এই প্রাণীটার মুখটাই আমি খুঁজে পাচ্ছিলাম না। অনেকবার চেষ্টা করার পর ফাইনালি চোখে পড়লো এত বড় শরীরে এই ছোট্ট একটা মুখ। এই দিকটাতে আবারও দেখলাম বিভিন্ন রকমের পাখি। আসলে পৃথিবীতে যত প্রজাতির পাখি আছে মনে হয় কোনো কিছুই তারা বাদ রাখেনি আনতে। হাঁটতে হাঁটতে এগোতেই দূর থেকে দেখতে পাচ্ছি গলা উঁচু করে হেঁটে বেড়াচ্ছে এই জিরাফগুলো। আমি আসলে জেব্রা দেখলেও কখনো জিরাফ দেখিনি, তো এই প্রথম আমার জিরাফ দেখা। আর সব কিছু দেখে আমার কাছে মনে হচ্ছে যেন ছবির মতো সব কিছু সুন্দর। আমি দেখছি আর মুগ্ধ হচ্ছি। আর এই দিকটা হচ্ছে অস্ট্রিচ অর্থাৎ উট পাখির জায়গা, যার ডিম কিনা পৃথিবীর সবচেয়ে বৃহত্তম ডিম। এদিকে আরেকটা ময়ূরের দেখা মিলল, আর সব ময়ূরগুলি ফ্রিলি হেঁটে বেড়াচ্ছে। আর এই দিকটাতে দেখছি বিভিন্ন প্রজাতির হরিণ রাখা আছে। আপনি যদি আপস্টেটের দিকে যান তাহলে মাঝে মাঝে দেখবেন রাস্তার ধারে হরিণ এসে দাঁড়িয়ে আছে। গাড়ি চালাতে চালাতে হঠাৎ করে হরিণ এসে পড়লো, ব্যাপারটা দেখতেই কি অপূর্ব লাগে। শুরুতে যখন দেখেছি তখন খুব এক্সাইটেড হয়ে যেতাম। পুরো জায়গাটাতেই দেখছি হরেক রকমের হরিণ রেখেছে তারা, আর কি বিশাল তাদের শিং। এই যে এটা ধরেই দেখতে পারবেন যে এদের শিংয়ের টেক্সচারটা কীরকম। এবার গরিলা দেখার পালা। আপনাদের সুবিধার জন্য এখানে একটা বাইনোকুলার রাখা আছে, আর গরিলাগুলোকে এই ওপেন জায়গাটাতে রেখেছে তারা। যদিও আমি বাইনোকুলার দিয়ে দেখার চেষ্টা করছি, কিন্তু একটা গরিলাও দেখা মিলল না, হয়তো বা অন্য কোথাও আছে। এত বিশাল একটা জায়গা যে আমার মনে হয় না একদিনে ঘুরে শেষ করা সম্ভব। পা ব্যথা হয়ে যাচ্ছে কিন্তু মন ভরছে না। এই যে পুরো দিকটাই এদিকে হ্যালোউইনের জন্য তারা সাজিয়েছে। আপনারা নিশ্চয় ভাবছেন চিড়িয়াখানায় তো দেখলাম, কিন্তু বাঘ, ভাল্লুক, সিংহ এরা কোথায়? এখানেও যাব, এখনই যাচ্ছি, দেখি বাঘের দেখা মিলে কিনা।
আমরা হাঁটছিলাম আর আবিয়ানের বাবা আমাকে বলছিল, আচ্ছা ধরো এখন যদি তোমাকে অ্যানাউন্স করা হয় যে একটা বাঘ প্রাচীর টপকে পালিয়েছে, তখন তুমি কি করবে? আমি বললাম, ও বাবা, আমি এটা ভাবতেও চাই না। এই তো হাঁটতে হাঁটতে চলে এলাম বাঘের এখানে, আর এখানেও সেই সেম অবস্থা। বাঘগুলোকে ওপেন জায়গাতে রেখেছে আর একটা নিরাপদ দূরত্বে থেকে আপনারা বাঘগুলোকে বাইনোকুলারের মাধ্যমে খুঁজে বেড়াবেন। তো এখানে নাকি বলে বাঘ মাঝে মাঝে এসে সাঁতার কাটে, জল খায়। তো আমরা আবারও বাইনোকুলারের মাধ্যমে দেখার চেষ্টা করলাম বাঘকে খুঁজে পাওয়া যায় কি না। আনফর্চুনেটলি দেখতে পেলাম না, তবে বাঘ খুঁজতে খুঁজতে অ্যানাউন্স করলো আর 10 মিনিটের মধ্যে নাকি চিড়িয়াখানা তারা বন্ধ করে দেবে। তো সবাইকে গেটের দিকে চলে আসার জন্য রিকোয়েস্ট করছিল। বাঘের দেখা তো আর মিলল না, হোপফুলি বেটার লাক নেক্সট টাইম। তো গেটের দিকে হাঁটতে হাঁটতেই চোখে পড়লো এই ট্রাভেলিং বার্ডগুলোর জায়গা, মানে অতিথি পাখিগুলো সবাই এখানে এসে থাকে। আর তো অল্প কিছু দিনের ব্যাপার, অতিরিক্ত ঠান্ডা পড়লেই চিড়িয়াখানা বন্ধ করে দেয়। এপ্রিল থেকে নভেম্বর মাস পর্যন্তই নাকি চিড়িয়াখানা ওপেন থাকে। গেটের দিকে যেতে যেতেও কত কিছু চোখে পড়ছে। হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে গেল, মন যেন কিছুতেই ভরছে না। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি। ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে পারেন। ভালো লাগলে একটা লাইক করে আমাকে ইন্সপায়ার করতে পারেন। দেখা হবে আবার খুব শীঘ্রই নতুন কোনো এক ভিডিওতে। ততদিন পর্যন্ত যে যেখানে আছেন সবাই খুব ভালো থাকবেন, সাবধানে এবং নিরাপদে থাকবেন। বাই বাই।